হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সিঙ্গাপুর ট্রাভেল ব্লগ। আজকে শুরুতেই আমি আমার হোটেলের রুমটা আপনাদেরকে দেখিয়ে নিই। আমি আছি ভি হোটেল ল্যাভেন্ডারে, এটা ল্যাভেন্ডার এরিয়াতে। এটা হচ্ছে আমার রুম। এটা সুপিরিয়র কুইন ক্যাটাগরির রুম। এই রুমের প্রাইস আপনার অ্যারাউন্ড 14,000 থেকে 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই রুমের সাথে আলাদা কোনো ভিউ নেই, সো পাশেই একটা বিল্ডিং। এইটা মোটামুটি ডিসেন্ট একটা রুম, খুব বেশি বড় না। সাধারণত সিঙ্গাপুরের হোটেলগুলো একটু ছোট টাইপেরই হয়, আনলেস আপনি খুব এক্সপেন্সিভ কোনো রুম নেন। কিন্তু আমার কাছে সেটা খুব একটা প্রয়োজনীয় মনে হয় না, কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা বাইরেই সময় কাটাই, সো বেশি এক্সপেন্সিভ রুম নিয়ে খুব একটা লাভ থাকে না। এখানে একটা ক্লোজেট স্পেস পাওয়া যাচ্ছে, এখানে আপনি আপনার ড্রেস হ্যাং করতে পারবেন, ভিতরে একটা লকার আর একটা ছোটো ফ্রিজ আছে, সো প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারবেন। এই স্পেসগুলোতে আপনার আরও ছোটো ছোটো যেসব অ্যাক্সেসরিজ থাকে, ছোটো কেবিন লাগেজ যেগুলো, সেগুলো রাখতে পারবেন। রুমের পেছনে একটা সুন্দর পেন্টিং দেওয়া আছে। আর এটার পাশেই হচ্ছে আরেকটা বিল্ডিং, সো ভিউ তেমন কোনো কিছু নাই, খালি মাঝখানে একটা সুইমিং পুল আছে, এটা উপর থেকে নিচে দেখা যায়। বেডটা মোটামুটি ডিসেন্ট, খুব বেশি বড় না, বাট ইটস ওকে। টয়লেট স্পেসটা কাইন্ড অফ ছোট, বাট এতে হয়ে যায়। আর যেহেতু খুব বেশি বড় রুম না, টয়লেট স্পেসটা খুব বেশি বড় আসবে না, কিন্তু এক্সেসরিজ যা যা দেওয়ার মোটামুটি সবই দেওয়া থাকে, টাওয়েল অ্যান্ড এভরিথিং। একটা বড় সুবিধা হচ্ছে এই হোটেলের নিচে এমআরটি স্টেশন রয়েছে, সো এই স্টেশন থেকে আপনি মোস্ট অফ দ্য জায়গায় চলে যেতে পারবেন, এবং সাথে একটা বাস স্টেশন আছে, সো বাস স্টেশন থেকেও আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। বড় একটা টিভি দেওয়া আছে রুমে, যদিও টিভি দেখার সময় আসলে হয় না, বাট তারপর ইটস গুড। অ্যান্ড ফ্রি ওয়াইফাই থাকছে রুমের সাথে। চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আপনাদের রুমের সাথে যদি ব্রেকফাস্ট ইনক্লুডেড না থাকে, আপনারা হোটেলের রেস্টুরেন্ট থেকে $15 দিয়ে ব্রেকফাস্ট করতে পারবেন পার পারসন। খাবারের আইটেম খুব বেশি না, আবার খুব কমও না, তবে যা দেওয়া আছে তা বেস্ট ডেলিশিয়াস, আপনাদের ভালো লাগার কথা। চা, কফি কিংবা ফ্রুট জুস সবই আপনি এখানে পেয়ে যাবেন, অ্যান্ড সাথে মজাদার খাবার আইটেম তো থাকছেই। সুস্বাদু কিছু বেকারি আইটেমস রয়েছে, এগুলো বারবার নিতে ইচ্ছা করে। আর টোস্টার আছে, আপনারা ব্রেড টোস্ট করে নিতে পারছেন। অ্যান্ড সালাদ টাইপের আইটেম যারা খেতে চান, সেটাও এখান থেকে নিতে পারবেন। সবচেয়ে ভালো লাগে যে এই বিষয়টা, এটা হচ্ছে কাইন্ড অফ একটা ওপেন টাইপ রেস্টুরেন্ট, সো বেশ খোলামেলা। পাখি, কবুতর সবই আপনি এখানে দেখতে পাবেন, তারা নিজেদের মতো করে নিজেরা খাওয়া দাওয়া করছে। সো এরপরে বের হয়ে যাবো আজকের প্ল্যানগুলোতে। আমরা প্রথমে যাব স্কাই পার্ক অবজারভেশন ডেকে, আমাদের সেখানকার রিজার্ভেশন নেওয়া আছে 10:30টার সময়, সো লেটস স্টার্ট ফর দ্যাট। জাস্ট এন্টার দ্য স্কাই পার্ক অবজারভেশন ডেক মেইন বিল্ডিং। আমরা এখানকার টিকিট চেক এন্ট্রি করিয়ে এখন এখানে আসলাম। আপনাদেরকে দেখাই বিশেষ করে জায়গাটা কেমন থাকে। এই ওয়েতে আমরা ফার্স্টে আসলাম, এখান থেকে পুরো বিল্ডিংয়ের হিস্ট্রিগুলো দেওয়া আছে। এই হিস্ট্রিগুলো দেখে আপনারা আস্তে আস্তে সামনে আসবেন। মোশে সাবদি হচ্ছে মেরিনা বে স্যান্ডসের আর্কিটেক্ট। মোশে সাবদি একজন ভেরি ওয়েল নোন আর্কিটেক্ট ওয়ার্ল্ড ওয়াইড, তার বেশ কিছু সুন্দর সুন্দর কাজ রয়েছে। মোস্টলি 3টা টাওয়ারের উপর করা হচ্ছে মেরিনা বে স্যান্ডস, অ্যান্ড এটার উপরে একটা ডেক রয়েছে যেটা কিনা দেখতে জাহাজের মতো লাগে। এখানে তার ডিজাইনের যে স্কেচেসগুলো সেগুলো দেওয়া আছে, কনসেপ্টগুলো কীভাবে আসলো অ্যান্ড ফাইনালি জিনিসটা কীভাবে ডেভেলপ করলো স্টেপ বাই স্টেপ, সব জিনিসগুলো এখানে দেওয়া আছে, ডিটেলগুলো। অ্যান্ড মোশে সাবদের আরও বেশ কিছু কাজের আছে। জুয়েল চাঙ্গি বেসিক্যালি মোশে সাবদের ডিজাইন করা, এর ভিতরে রেইন ভর্টেক্স আছে, দেখতে পেরেছেন আপনারা অলরেডি, খুবই সুন্দর। মেরিনা বে স্যান্ডসের কনস্ট্রাকশন শুরু হয় 2006 সালে, অ্যান্ড 2010 সালে এটা মোটামুটি একটা ওপেনিং হলেও গ্র্যান্ড ওপেনিং ছিল 2011 সাল পর্যন্ত ওয়ান স্টেজের মাধ্যমে। খরচ হয়েছিল অলমোস্ট $5.7 বিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলার। যেহেতু বালু ভর্তি নরম মাটি ছিল এটার নিচে, তো এটার বেস রেডি করাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তো চলে আসলাম স্কাই পার্ক অবজারভেশন ডেকে। মেরিনা বে স্যান্ডসের যে অবজারভেশন ডেকটা, এটা বেসিক্যালি 200 মিটার উপরে কিংবা 57 তলায় বলতে পারি। এটা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা পাবলিক স্পেস বা ওপেন এরিয়া। এখান থেকে আসলে এন্টার সিঙ্গাপুর সিটিকেই অলমোস্ট দেখা যায়। এবং সাথে এটাও বলে রাখি, সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসের উপরে যে ইনফিনিটি পুল আছে, এইটা
এতই বড় যে এখানে অলমোস্ট 14 লক্ষ লিটার পানি ধরে, কিন্তু শুধুমাত্র হোটেলের গেস্ট যারা তারাই এই সুইমিং পুলটা ইউজ করতে পারে, এবং এটা 150 মিটার পর্যন্ত লম্বা। দিস ইজ দ্য অনলি সুইমিং পুল যেটা কিনা এত বড়, which is infinity swimming pool. সো এই হচ্ছে সেই ডেক, দ্য ফেস অ্যাকচুয়ালি। আমাদের রেস্টুরেন্ট আছে ওদের। Beautiful, beautiful spot actually, you know. অসাধারণ। বেশ গরম আজকে যদিও, বাট তারপরেও ইট ফিলস রিয়েলি গুড। খুব সুন্দর জায়গাতে থাকতে পারলে। সিঙ্গাপুর ফ্লায়ার। অ্যান্ড দ্য গার্ডেন্স বাই দ্য বে। ও, আমরা একটু পর গার্ডেন্স বাই দ্য বেতেও যাবো। আমাদের ওখানেও একটা টিকিট করা আছে, সেখানে মিস্ট শো হয়, সেটা দেখতে যাব এটার পরই। মজা হচ্ছে কালকে রাতের ভিউটা ছিল, পুরোটা এনজয় করলাম, আজকে দিনেও করতে পারবো, এটা একটা ইন্টারেস্টিং পার্ট। অ্যান্ড দ্য সি ভিউ অসাধারণ লাগে আমার কাছে সবসময়। আমি যখন সিঙ্গাপুরে আসি বা চাঙ্গি এয়ারপোর্টে যতবারই ল্যান্ড করেছি, এই ভিউটা দেখতে খুব সুন্দর লাগতো। শিপগুলো এখানে দাঁড়িয়ে থাকে, জোস লাগে জায়গাটা, ট্রুলি। আমার কেন জানি এই স্পটটা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখান থেকে আসলে দেখতে খুব সুন্দর জায়গাটা। সিঙ্গাপুর itself is a very 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 beautiful country or city, whatever you say. এটা আসলেই অসাধারণ। কালকে একরকম একটু মেঘলা ছিল, আজকে বেশ রোদ এবং গরমটাও বেশ বেশি। সানলাইট বেশ হাই, কিন্তু একটা সুবিধা হচ্ছে যে বাতাস আছে, যদিও তো এটা একদম উপরের ফ্লোরের দিকে, সো বাতাস এমনি থাকার কথা, বাট তারপরেও সহনীয় আর কি, গরম থাকার পরেও সহনীয়। অবজারভেশন ডেকের এন্ট্রি ফিটা কিন্তু ভ্যারি করে। মেইনলি এদের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত নন পিক আওয়ার, আর 4টা থেকে রাত 10টা পর্যন্ত পিক আওয়ার। সো 32 থেকে 36 সিঙ্গাপুরিয়ান ডলারের মধ্যে আপনার প্রাইসটা আপনারা পেয়ে যাবেন। লেটস সি উপরের রেস্টুরেন্টটা কেমন। এটা অবশ্য ক্লোজ, এটা 12টার পর থেকে খোলে, সো 12টার পরে আসলে হয়তো রেস্টুরেন্টে বসা যায়। That's the infinity pool of Marina Bay Sands. I think this is it. And চলে যাবো এখন এখান থেকে, বেশ গরম আসলে। ডেক থেকে সিঙ্গাপুর শহরকে দেখতে কিন্তু আসলে বেশ ভালোই লাগে। অলমোস্ট পুরোটাই বা স্কাইলাইনটাই এখান থেকে দেখা যায়।
সুন্দর জায়গা এমনিতে আসলে। গরমটা একটা বড় ফ্যাক্ট। খুব বেশিক্ষণ আসলে অতটা থাকা যায় না। মানুষ আসলে অনেক কম ছিল। সকালের দিকে হওয়ার কারণে মানুষটা কম থাকে। এটা একটা প্লাস পয়েন্ট। সো আর আজকে লাকিলি সানলাইট ছিল ভালো, রোদ। বৃষ্টি থাকলে অবশ্যই এখানে আবার তখন হয়তো ভালোভাবে টাইম স্পেন্ড করা যেত না। So, আসাও যেত না হয়তো, ইয়া রাইট। সো ইট ওয়াজ গুড। এখন নেক্সট জায়গায় যাই, গার্ডেন বাই দ্য বেতে। লেটস গো। সো এখন আমরা আবার মেরিনা বে স্যান্ডসের হোটেলের ভিতর দিয়ে গার্ডেন বাই দ্য বেতে যাচ্ছি। এখন আমাদের আরেকটা অ্যাডমিশন নেওয়া আছে। বাইরে বেশ গরম, এইখানে এই জায়গাগুলোতে ভিতরে একটু এসিটা ভালোভাবে চলে, সো ঠান্ডা আছে। মেরিনা বে স্যান্ডস অফকোর্স একটা 5 স্টার হোটেল। ওয়ার্ল্ড ওয়াইড বেশ সুখ্যাতি রয়েছে এই হোটেলটির। অ্যারাউন্ড 1850 এক্সক্লুসিভ রুম রয়েছে, অ্যান্ড রিসেন্ট টাইমে তারা আবার বেশ কিছু রুম অ্যান্ড তাদের রুম ক্যাটাগরিগুলো রিনোভেটও করেছে। ফ্যাসিলিটিসের মধ্যে এখানে একটা বিশাল বড় ইনফিনিটি পুল আছে, স্কাই পার্ক অবজারভেশন ডেক, ওয়ার্ল্ড ক্লাস সেলিব্রিটি শেফদের রেস্টুরেন্ট, শপিং মল, ক্যাসিনো অ্যান্ড স্পা অ্যান্ড ফিটনেস সেন্টার রয়েছে। অ্যান্ড বেশ প্রশংসাও করে মানুষজন যারা এখানে থাকে। বেশ ক্লাসি একটা হোটেল। এটা মেরিনা বে স্যান্ডসের পাশেই একটা সাইড ওয়াক। এই সাইড ওয়াক ধরে আমরা গার্ডেন্স বাই দ্য বে এর দিকে যাচ্ছি, অ্যান্ড লাকিলি এখানে একটা এলিভেটরও পেয়ে গেলাম। এলিভেটরটা নিয়ে আমরা উপরের ফ্লোরে যাব, দেন সেখান থেকে একটা ব্রিজ কানেকশন দিয়ে গার্ডেন্স বাই দ্য বে। একটা মজার ব্যাপার হচ্ছে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় মেরিনা বে স্যান্ডসে। বিশাল, অসাধারণ লাগে এই জায়গাটা। এই সিঁড়িটা নিয়ে নিচ্ছি আমরা, কারণ আমাদের গন্তব্য ক্লাউড ফরেস্ট এবং ফ্লাওয়ার ডোমটা বাদিক দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে কিছু দূর পথ এগোলেই সেটা পাওয়া যাবে। উপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই জায়গা দিয়ে সুপার ট্রির দিকে যেতে হয়, যেটা আমরা গতকাল রাতে গেলাম। এই জায়গাগুলো আসলে খুব গোছানো, খুব পরিষ্কার থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কালকে রাতে যখন এখানে আসলাম দেখলাম যে মানুষজন ঠিক একই রকমভাবেই সাইক্লিং করছে, ঘোরাঘুরি করছে, যে যার মতো করে টাইম স্পেন্ড করছে, হাঁটছে। কারণ এখানে আসলে কোনো ধরনের ডিস্টার্বিং কোনো কিছু নাই। স্ন্যাচিং বা অন্য ধরনের যে প্রবলেমগুলো সাধারণত হয়ে থাকে অনেক জায়গায় রাত্রেবেলা, একটু যেসব জায়গা চুপচাপ থাকে, এইখানে সেই সব জিনিসগুলো হয় না। কারণ সিঙ্গাপুরের মোটামুটি সব জায়গাতেই মনিটরিং ব্যবস্থা রয়েছে, বিভিন্ন স্পটে স্পটে ক্যামেরা থাকে, সো সব কিছু অবজার্ভ করা হয়, সো ইটস প্রিটি সেফ। তো এটা হচ্ছে সেই ফ্লাওয়ার ডোম, এইখানেই মূলত যাচ্ছি। বাট দ্য প্রবলেম ইজ এইটা হচ্ছে বেশ খানিকটা পথ হেঁটে আসতে হয়। এটার আবার শাটল সার্ভিস আছে সম্ভবত, এবং সেগুলোও পে করতে হয় আলাদা। আমাদের আর ওটা জানা ছিল না, পরে মিড পথে এসে বুঝতে পারলাম যে এখানে এই ব্যাপারটা আছে। আমরা অলমোস্ট চলে এসেছি। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, সিঙ্গাপুর কিন্তু খুবই ক্লিন সিটি। সো যারা স্মোক করেন চাইলেই যে কোনো জায়গায় স্মোক করতে পারবেন না।
এদের ডেজিগনেটেড স্পেস আছে, সেই জায়গায় শুধু স্মোক করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু হেভি ফাইন আছে। ইভেন আপনি এদের মেট্রো বা অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টেশনে কোনো ধরনের খাবার খেতে পারবেন না, নট ইভেন ওয়াটার। সো এই ব্যাপারগুলো খুব স্ট্রিক্ট, এগুলো তারা স্ট্রিক্টলি মেনটেন করে। কিছু কিছু ফল তো নেওয়াই যায় না সম্ভবত, সো এই ব্যাপারগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করে। আপনারা যদি আসেন এই ব্যাপারগুলোয় অবশ্যই খেয়াল রাখবেন। চলে এসেছি, এখন পাস কালেক্ট করে ভিতরে যাই, তারপরে আবার দেখাচ্ছি আপনাদের। তো চলে আসলাম ক্লাউড ফরেস্টে। ঢোকার সাথে সাথেই বিশাল একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, যদিও এটা আর্টিফিশিয়াল। এটার হাইট কিন্তু 115 ফুট, অ্যান্ড পিছনে তো আর্টিফিশিয়াল পাহাড় আছেই। ক্লাউড ফরেস্টটা মেইনলি একটা গ্রিন হাউস ফরেস্ট। জায়গাটা আর্টিফিশিয়াল হলেও এখানে কিন্তু অলমোস্ট 1,30,000-এর বেশিও বিভিন্ন প্রজাতির গাছ, অর্কিড, ফার্ন এবং এই ধরনের প্ল্যান্টস রয়েছে। আর আরেকটা ব্যাপার এখানে হয়, সেটা হচ্ছে 2 ঘন্টা পর পর এখানে একটা মিস্ট ছড়ানো হয়। এই মিস্টটা হচ্ছে 1500 থেকে 3000 মিটার উঁচুতে ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ার যে একটা ব্যাপার থাকে, এইটাই এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়। সো ওই মিস্টটা 2 ঘন্টা পর পর যখন দেয়, মানুষজন সেগুলোকে বেশ এনজয় করে। আরেকটা ব্যাপার এখানে হয়, সেটা হচ্ছে কিছু জায়গায় মিস্ট থাকার কারণে গায়ে পানির ছিটাফোঁটা আসে। এই কারণে অনেকেই রেইনকোট কিংবা ছাতা নিয়ে আসে, বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আসলে খুব একটা দরকার নাই, কারণ আমরা তো এই জিনিসটার জন্য এখানে আসছি। সো কিছুটা গায়ে লাগলে ক্ষতি বাকি। So they have a T-Rex. ছোটবেলায় জুরাসিক পার্ক মুভিটা তো আমরা মোটামুটি সবাই দেখেছি। তখন কিন্তু খুব এক্সাইটিং লাগতো, এই ডাইনোসরসগুলো এইভাবে এরকম জায়গায় থাকতো, মানুষকে অ্যাটাক করতো, মানুষরা তার কাছে যেত। ক্লাউড ফরেস্টে এটার একটা ভাইব কিন্তু আছে। সো ছোট বাচ্চারা খুব মজা পায়, বড়দেরও ডেফিনেটলি ভালো লাগে। আর সেই পুরনো মুভি জিনিস যখন চোখের সামনে এরকমভাবে দেখা যায়, একটু ভালোই লাগে। সেগুলো আর্টিফিশিয়াল ছিল, ডেফিনেটলি এগুলো তো আর্টিফিশিয়ালি, বাট ওই একটা ভাইবটা এখানে কাজ করে, যেটা বেশ এক্সাইটিং। ছোটবেলায় এখানে আসতে পারলে হয়তো আরো অনেক মজা লাগতো, বাট স্টিল ইটস ফাইন, এখনো দেখা যাচ্ছে। তো এই সেই মিস্ট যেটা 12টার সময় ছাড়ার কথা, অ্যান্ড এটা ছেড়ে দিয়েছে তারা। টাইমিংয়ের ব্যাপারে তারা খুব ফিক্সড।
সো আমি এখন আছি লস্ট ওয়ার্ল্ডে। এটার একটু আগে যে লেভেল ছিলাম তার থেকে বেশ খানিকটা উপরে, লেভেল 5 দিচ্ছে। তুলনামূলকভাবে মানুষ আজকে তাও কম, ইউজুয়ালি আসলে অনেক ভিড় থাকে যা বোঝা যাচ্ছে। এই মিস্টের ভিতর দিয়ে হাঁটতে কিন্তু আসলে ভালোই লাগছে, বিশেষ করে এই ব্রিজগুলো দিয়ে উপরের সব জায়গাটা দেখা যায়। ব্রিজগুলো মেইনলি পাহাড়, আর্টিফিশিয়াল যে পাহাড় যেগুলো আছে সেইগুলো ঘিরে ঘিরে বানানো, সাথে করে পুরো জায়গাটা দেখা যায়, বিভিন্ন প্ল্যান্টস, ফুল অ্যান্ড এভরিথিং দেখা যায়। ক্লাউড ফরেস্ট অ্যান্ড ফ্লাওয়ার ডোমের এন্ট্রি ফি হচ্ছে $46 এটা ঘুরে দেখতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, সো হাতে সময় নিয়ে আসতে হবে। আর টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, কিন্তু লাস্ট আপনি এন্ট্রি নিতে পারবেন রাত 8টায়। ভিতরের টেম্পারেচার অ্যারাউন্ড 23 to 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। হালকা চাদর বা জ্যাকেট রাখার কথা বলে অনেকে, বাট খুব একটা প্রয়োজন পড়বে না আসলে। আমাদের দেশের পার্সপেক্টিভে এটা খুব একটা দরকার নেই। আমরা চলে আসলাম ফ্লাওয়ার ডোমে। এই জায়গাটার কনসেপ্টও মোটামুটি আগেরটার মতোই। এখানকার টেম্পারেচারও 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়, বেশ আরামদায়ক। মূলত সিঙ্গাপুরের গরমে যেই প্ল্যান্টসগুলো বাঁচে না সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই এই কোল্ড একটা ওয়েদার ক্রিয়েট করা হয়। অ্যান্ড এখানে 9টা ডিফারেন্ট এরিয়া করা আছে গার্ডেনগুলোর জন্য, আর বিভিন্ন ধরনের টাইপের প্ল্যান্টস এখানে থাকে, রাখা হয়। আর একটা ব্যাপার হচ্ছে এখানে একটা ফুলের প্রদর্শনী হয়, যেটা কিনা পরিবর্তনশীল বলতে বোঝাচ্ছে 2 থেকে 3 মাস পর পর এই ফুলের প্রদর্শনীগুলো বদলে যায়, এক এক সময় একরকম আসে আর কি। বসন্তের সময় চেরি ব্লসম বা সাকুরা, এই ধরনের আর কি। ক্রিসমাসের সময় কিংবা লুনার নিউ ইয়ারের সময় একরকম। সো এইভাবে সাজানো থাকে, হাজার হাজার কালারফুল প্ল্যান্টস এখানে আছে, দেখতে বেশ সুন্দর লাগে। তো এখানে এক ধরনের মিউজিক চলতে থাকে। এই জিনিসগুলো মোটামুটি ওদের সব জায়গাগুলোই মিউজিক চলতে থাকে। ইভেন মাইনেবে সানসেট যে ডেকটা সেখানেও চলতে থাকে, সারাদিনই দেখলাম। দেন ক্লাউড ফরেস্টেও, ফ্লাওয়ার ডোমেও, অ্যান্ড আমরা একটু আগে যেটা গেলাম অবজারভেশন ডেকে মেইনাবের, সেখানেও ছিল। তো এই জিনিসগুলো চলতে থাকে। এটা একদিক থেকে ভালো, কারণ এতে এই জায়গাটার একটা আলাদা ভাইব ক্রিয়েট হয়, অ্যান্ড মানুষজন একটা এনজয় করার মুডে থাকে, ফিল করার মুডে থাকে। জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে।
গার্ডেন্স অফ দ্য বে, ফ্লাওয়ার ডোম অ্যান্ড ক্লাউড ফরেস্ট মোটামুটি দুইটাই আমার দেখা শেষ। আর জায়গাটা বিউটিফুল, সব কিছুই ম্যানমেড মোস্টলি। সো সব কিছু মিলে জায়গাটা বেশ সুন্দরই ছিল, গুড। আর বড়, বেশ সময় লাগে, বাট মজা আছে দেখে। যাদের নেচারের প্রতি আলাদা এক ধরনের ভালো লাগা থাকে, নট নেসেসারি নেচারের প্রতি ভালো লাগা থাকতে হবে, এটা যে কোনো মানুষ এসে দেখতে পারে, বাচ্চারা আসছে, তারাও বেশ পছন্দ মজা পায়, সুন্দর জায়গা। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে সিঙ্গাপুরের ট্রান্সপোর্টেশন সিস্টেম। ইটস প্রিটি গুড। সব জায়গা থেকে সব জায়গায় কানেকশন খুবই সুন্দর। কিছুক্ষণ পরপর বাস থাকে অ্যান্ড ট্রেন থাকে, যে কোনো যেভাবে আপনার সুবিধা মনে হয় আপনি সেভাবে আপনি সেটাকে ইউজ করতে পারেন। অ্যান্ড ওদের পাস আছে, চাইলে আপনি প্রিপেড কার্ডও ইউজ করে নিতে পারেন। আমি ভিডিও করতে চেয়েছিলাম আরও আগে, কিন্তু সমস্যা হচ্ছে প্রচুর মানুষ থাকে। আর আমরা যেই টাইমগুলোতে বেরোচ্ছি মোস্টলি সেই টাইমগুলোতে অফিস গোয়ার বেশি থাকে। সো প্রপারলি ভিডিও করে দেখানোর মতো স্কোপ হচ্ছে না, বাট আমি দেখাবো। আমি সুযোগ করতে পারলেই জিনিসটাকে আপনাদের সামনে নিয়ে আসবো। সো এখন আমরা ব্যাক করছি আমার হোটেলে, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বিকেলের দিকে আবার বের হবো। ডেফিনেটলি আপনাদেরকে দেখাচ্ছি কী করছি নেক্সট। অ্যান্ড ওয়ান থিং, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ আপনাদের কমেন্টস জানাবেন কেমন লাগছে, আমাকে এটা অনেক ইন্সপায়ার করবে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওর সাথে থাকার জন্য।